রানা আজকে যেই লেভেলের বোলিং করেছেন, ওয়ার্ল্ডের বড় বড় বোলারদেরকে তাদের দলের প্রতি এইভাবে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন করতে দেখতাম বা দেখি আমরা। আজকে নাহিদ রানা ঠিক সেইভাবেই বোলিং করেছেন। অর্থাৎ বড় বড় বোলাররা খুব একটু টাইট ম্যাচ যেগুলো হচ্ছে 10-15-20 রানের ডিফারেন্স বল এবং রানের, সে সময় যেরকম ইম্প্যাক্ট রেখে তারা ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন করেন, নাহিদ রানা এক্স্যাক্টলি সেই কাজটাই করেছেন, অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস। এর আগের ম্যাচগুলোতে নাহিদ রানার কিন্তু একটা লাক্সারি ছিল এবং সেই লাক্সারিটা হচ্ছে অলরেডি ম্যাচ সেট হয়ে গেছে এবং তিনি খুব প্রেসারলেস ভাবে বোলিং করতে পেরেছেন। কিন্তু আজকের এই ম্যাচটাতে দে ওয়ার নট ডিফেন্ডিং আ বিগ টোটাল। তারা বড় কোনো টোটাল ডিফেন্ড করছিলেন না, এমন একটা টোটাল ডিফেন্ড করছিলেন which is very much chaseable। এরকম একটা ম্যাচে বিশেষ করে শেষ 2 ওভারে নাহিদ রানা যেভাবে বোলিং করেছেন, এই 2 ওভারের বোলিংকে আমি বলবো অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস। এবং নাহিদ রানার কথা যেটা আমরা বলছি যে একদম জসপ্রীত বুমরার কথা যদি আমরা বলি, কিংবা ব্রেট লিকে একটা সময় দেখতাম, এই লেভেলের বোলাররা এরকম সময় ঠিক যেইভাবে কন্ট্রিবিউশনটা করেন বা কন্ট্রিবিউটটা করেন, নাহিদ রানা সেইভাবেই সেই কন্ট্রিবিউশনটা দেখিয়েছেন। আমি স্টিভেন স্মিথ যখন তার বল চোখে দেখেন নাই সেই স্পেলটা নিয়েও কথা বলবো, তবে শেষের দিকের স্পেলটা নিয়ে একটু কথা বলতে চাই। শেষের দিকে নাহিদ রানা যখন তার ব্যক্তিগত 3য় ওভারে বোলিং করতে এসেছেন, যে বলটায় তিনি প্রথম উইকেটটা পেলেন, বাহাতি ব্যাটসম্যান ব্যাটিং করছিলেন, শর্ট অফ দ্য লেন্থের যেই পজিশনের বলটা পুল করেছিলেন, ব্যাটসম্যান মিসকিউট শটে পরবর্তী সময় আউট হয়েছেন। এই ধরনের বল টাইমিং করাটা ইজি হয় অনেক সময় ব্যাটারের জন্য, অনেক সময় না, অন 90% occasions ইটস ভেরি ইজি টু টাইম দ্য বল। কিন্তু নাহিদ রানা বলটা টাইমিং কেন করতে পারেন নাই? বিকজ ওই বলটা ছিল 148 কিলোমিটার প্রতি ঘন্টায়। 148 কিলোমিটার প্রতি ঘন্টার বল, ওই র পেসটার কারণে সে বলটা টাইমিং করতে পারেন নাই। আফটার দ্যাট মোহাম্মদ ওয়াসিম জুনিয়র কেম টু ব্যাট এবং একদম ক্ষমা ফাটানো বোলিং। আমি একদম র ভাষায় প্রয়োগ করছি কারণ নাহিদ রানার র পেস আমাকে র ভাষায় প্রয়োগ করতে বাধ্য করেছে। একদম ক্ষমা ফাটানো বোলিং করেছেন, বল চোখে দেখে নাই। এর পরের বলটা ব্যাটসম্যান ঠিক যেদিকে মুভ করেছেন, নাহিদ রানা সেই ডিরেকশনে বোলিং করেছেন। একটা খুব কমন ব্যাপার সেটা হচ্ছে নাহিদ যখন বোলিং করেন, স্কোয়ার অফ দ্য উইকেট ফিল্ড পজিশনটা সাজানো হয় এবং ওই সময়টায় ভয়ও কাজ করে ইফ হি জাস্ট পিচেস দ্য বল আপ, ওই সময়টা কিন্তু ডেঞ্জারাস হতে পারে কারণ মিড অফটাকে ক্লিয়ার করলে বাউন্ডারি হয়। সো নাহিদ রানাকে এটা এনশিওর করতে হয় যে উইদাউট বোলিং টু মাচ বাউন্সার্স, তাকে কিন্তু এনশিওর করতে হয় যে ম্যাক্সিমাম বলগুলো এমন জায়গায় তিনি বলকে হিট করবেন যাতে খুব বেশি বাউন্স হয়ে উপরে না চলে যায়, বাউন্সারের লিমিটটা এক্সিড না করে যায়, এবং সেই সঙ্গে ওই স্কোয়ার অফ দ্য উইকেটে ব্যাটসম্যান শট খেললে পরে সেই জায়গাটা ধরা পড়তে বাধ্য হন, কিংবা স্কোয়ার অফ দ্য উইকেটের ওই জোনটাতে ট্র্যাপ করতে বা ট্র্যাপড হতে ব্যাটসম্যান বাধ্য হন। সো এই ব্যাপারটা কিন্তু খুব ডিফিকাল্ট কোন জায়গাটাতে? আপনি যখন বাউন্সার করছেন, ইটস ইজি টু বল দ্য বাউন্সার্স। বাউন্সার করতে তার যে পেস আছে, বাউন্সার করাটা ইজি, কিন্তু কন্ট্রোল করাটা আবার খুব ডিফিকাল্ট। যে আপনি তো চাইলে একটার বেশি 2টার বেশি বাউন্সার করতে পারবেন না, কারণ তখন আম্পায়ার নো বল ডাকবে। সো আপনাকে কিন্তু এনশিওর করতে হয় যে আমি ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করব, বাট সবগুলো বাউন্সার হবে না, সবগুলো বল এমন জায়গায় যাবে না যে আপনার শোল্ডার হাইটকে ক্রস করে চলে যাচ্ছে, আবার আপনার হেড হাইটকে ক্রস করে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ নাহিদ রানা, যে ইনস্পাইট অফ বোলিং দ্যাট পেস, তিনি কিন্তু এটাকে কন্ট্রোল করা শিখছেন যে সবগুলো বল বাউন্সার হচ্ছে না, বা সবগুলো বাউন্স তার বল তার টু বাউন্সের যে জায়গাটা আছে বা যে ক্রাইটেরিয়াটা আছে সেই জায়গাটা ফিল আপ করছে না। সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে নাহিদ রানা গ্র্যাজুয়ালি খুব ইমপ্রুভ করেছেন। স্লোয়ার ডেলিভারিও তাকে আমরা করতে দেখেছি। স্টিভেন স্মিথকে যখন তিনি বোলিং করতে এসেছেন, দেখেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার্স, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটার স্টিভেন স্মিথ, তিনি যখন ব্যাটিং করতে এসেছেন, নাহিদ রানার বল চোখে দেখছিলেন না বিকজ অফ দ্য র পেস। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে রিপিটেবল বোলিং অ্যাকশন, তিনি ওই টাইপের বোলিং অ্যাকশনটাকে কন্ট্রোল করে রিপিট করতে পারেন। বারবার তিনি একই রিদমে, একই কন্ট্রোলে, একইভাবে, একই পেসে বোলিং করতে পারেন। বিষয়টা এরকম না যে তিনি হয়তোবা একটা বল করছেন 148-এ, এর পরের বলটা জোর দিচ্ছেন কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে অ্যাকশনের বায়োমেকানিক্যাল কোনো এদিক ওদিক হচ্ছে, সেটা হয়তোবা 138-139 হচ্ছে না। when he is bowling the pace balls, he tries to maintain within 145, 146, 148 এই রেঞ্জটা। আবার যখন তিনি স্লোয়ার করছেন, আমরা গত কয়েকটা ম্যাচ ধরে দেখতে পাচ্ছি যে ঠিক আছে স্লোয়ারটাও করতে পারছেন, এবং আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে হি ইজ অ্যাট বেস্ট অফ হিজ শেপস, এবং এই বিষয়টাই কন্টিনিউ করাটা খুব জরুরি। ডমিনিক কর্ক এই ম্যাচ শুরুর আগে একটা কথা বলছিলেন যে বাংলাদেশ ক্যান ইউ লিসেন টু মি, নাহিদ
হি ইজ অ্যান অ্যাসেট অফ ওয়ার্ল্ড ক্রিকেট, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ হিম। অর্থাৎ এই যে টেক কেয়ারের কথাটা বলছেন, এই টেক কেয়ারটা কিভাবে করতে হবে? উই হ্যাভ টু বি ভেরি মাচ ক্যালকুলেটিভ অ্যাবাউট হিজ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে চিন্তা করতে হবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমাদেরকে এটা চিন্তা করতে হবে কোন কোন ম্যাচ তাকে আমরা খেলাবো, কোন কোন ম্যাচ তাকে আমরা খেলাবো না, আমরা তাকে কোন ফরম্যাটে কখন খেলাবো, আমরা তাকে আইসিসির ইভেন্টের জন্য যদি প্রিপেয়ার করতে চাই। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় নাহিদ রানার আইসিসির সবগুলো ইভেন্টে খেলা উচিত, ওয়েদার ইটস টি20 ক্রিকেট, ওয়েদার অর ইটস ওডিআই ক্রিকেট। তবে বিষয়টা এরকম না যে দ্বিপাক্ষিক সিরিজে প্রত্যেকটা ম্যাচ আপনি নাহিদ রানাকে খেলাবেন, আপনার তাকে কিন্তু প্রিজার্ভ রাখতে হবে। The best version of Nahid Rana should be preserved for the big events. সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এনিওয়েজ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দে আর ভেরি মাচ cautious enough এবং they are very much educated enough to deal with this kind of scenarios. আজকের এই ম্যাচ নিয়ে যদি আমি একদম সত্যি কথা বলি, সেই সত্যি কথা বললে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যেভাবে নাহিদ রানা বোলিং করেছেন, he just did a brilliant job, ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স। এইভাবে বড় বোলারদেরকে আমরা দেখি যে তারা দলের প্রতি ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন তারা দেখান। এবং আরেকটা বিষয় আমি বলি একদম অ্যাট দ্য ভেরি এন্ড, এই টুর্নামেন্টে এই পিএসএল এ এখন পর্যন্ত টিল ডেট, আজকের ডেটটা যদি আমি বলি, এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি 13 এপ্রিল পর্যন্ত এই পিএসএল এর বেস্ট বোলারটার নাম নাহিদ রানা। যারা শুধুমাত্র স্কোর কার্ড দেখেন, যারা স্কোর কার্ড দেখে হয়তো বা চিন্তা করেন আরে সে তো সবচেয়ে বেশি উইকেট নেয় নাই, বাট সবচেয়ে বেশি উইকেট নিলেই তাকে বেস্ট বোলার বলা হয় না। বেস্ট বোলার হওয়ার অনেক ক্রাইটেরিয়ার জায়গা আছে। যারা হয়তো বা নিয়মিত ক্রিকেট দেখেন, বোঝেন, ক্রিকেটের যারা সচেতন দর্শক আছেন, তারা আমার এই কথাটার মানে বুঝবেন। সো ফার 13 এপ্রিল পর্যন্ত এই পিএসএল এর বেস্ট বোলারটা নাহিদ রানা, কারণ আর কোন বোলারের এগেইনস্টে আমি ব্যাটসম্যানদের হাঁটু কাঁপতে দেখিনি এই পিএসএল এ। নাহিদ রানা ইজ দ্য অনলি বোলার যিনি এনশিওর করেছেন ব্যাটসম্যানদের হাঁটু কাঁপবে। আজকে স্টিভেন স্মিথের মতো একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটার যখন ব্যাটিং করছিলেন, হাঁটু কাঁপছিল, লিটারালি হাঁটু কাঁপছিল। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে নাহিদ এই বিষয়টাকে তিনি যাতে ধরে রাখতে পারেন, উই হ্যাভ টু এনশিওর দ্যাট ফ্যাক্ট। মাঠের বাইরের ক্রিকেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, মাঠের বাইরের ক্রিকেট পলিটিক্স নিয়ে অনেক কিছু হচ্ছে। আমাদের সামনে একটা দেয়াল তৈরি করে দিয়ে রাখা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোধহয় গেল, বাংলাদেশ ক্রিকেট বোধহয় ধ্বংস হয়ে গেছে, গত 1-1.5 বছরে বাংলাদেশ ক্রিকেট বোধহয় কিছু নাই। বাট গত 3, 4, 5, 6 মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু তাদের সর্বশেষ 2টা ওয়ানডে সিরিজ জিতেছে। মাঠের ক্রিকেটের পারফরমেন্স চিন্তা করেন, মোস্তাফিজ পুরো বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে, নাহিদ রানা পিএসএলটা কাঁপিয়ে দিয়েছে, পারভেজ ইমন তার সর্বশেষ ম্যাচও একদম কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন, 45 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন। শরীফুল প্রতি ম্যাচে ইম্প্যাক্ট পারফরমেন্স করছে। রিশাদ বিগ ব্যাশের তার টিমের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তানজিদ তামিম সর্বশেষ ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চুরি করেছেন। মাঠের ক্রিকেটে বাংলাদেশ ইজ ডুইং গুড, কিন্তু আমাদের চোখের সামনে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের মধ্যে কিছুই নেই, কারণ আমাদের চোখের সামনে উপস্থাপন করা হচ্ছে শুধুমাত্র মাঠের বাইরের বিষয়বস্তু নিয়ে। প্লিজ, যারা অরিজিনাল ক্রিকেট প্রেমী, আমার কাছে যেটা মনে হয় ফেসবুকের যে কোনো একটা পোস্টের কমেন্ট বক্সটাতে অরিজিনাল ক্রিকেট প্রেমীদের চাইতে দলবাজদের সংখ্যাটা অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। দলবাজরা কমেন্ট বক্সের মধ্যে বেশি তারা দখল করে রেখেছেন, যে কারণে মনে হচ্ছে আমাদের ক্রিকেটে বোধহয় কিছুই নাই। বাট আওয়ার বয়েজ আর ডুইং রিয়েলি ওয়েল, আওয়ার বয়েজ আর ডুইং দেয়ার বেস্ট পসিবল পারফরমেন্স দে হ্যাভ এভার মেড। এই মুহূর্তে আমাদের ছেলেরা যেভাবে 6 জন ক্রিকেটার পিএসএল এ গেছে, ক্যান ইউ ইমাজিন, তারা পারফর্ম করছে। 2 জন আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারে নাই, রিশাদ, তানজিদ তামিম ম্যাচ পায় নাই, বাট রেস্ট অফ দ্য 4 দে হ্যাভ ডান আ ব্রিলিয়ান্ট জব। আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে, কারণ মাঠে আমাদের ছেলেরা পারফর্ম করছে। অরিজিনাল ক্রিকেট প্রেমীদের তাদেরকে সাপোর্ট করা উচিত, অরিজিনাল ক্রিকেট প্রেমীদের তাদের ক্রিকেটীয় পারফরমেন্স নিয়ে কথা বলা উচিত, রাদার দ্যান দ্য আদার স্টাফস। মাঠের ক্রিকেট নিয়ে কথা বলা উচিত। ইভেন আমি যদি লাস্ট পাকিস্তান সিরিজ নিয়ে বলি, মেহেদী হাসান মিরাজের বোলিং ইমপ্রুভমেন্ট দেখা গেছে ভাই, বাট এই ব্যাপারগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না। আমিও হোয়াইট বল ক্রিকেটে আই প্রেফার শেখ মেহেদী হাসান ওভার মেহেদী হাসান মিরাজ, বাট লাস্ট পার্টিকুলার সিরিজ এগেইনস্ট পাকিস্তান মিরাজ ডিড ওয়েল। তার বোলিং এর কোন কোন জায়গায় ভালো হয়েছে কেউ আমরা এগুলো নিয়ে কোনো কথা বলি না, আমাদের মধ্যে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। লিটন কুমার দাস লাস্ট সিরিজে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 41 রান করেছেন, নাম্বার 4 পজিশনে। সো এটা কিন্তু ডিমান্ড রাখে আলোচনা করার যে লিটন কুমার দাস মিডল অর্ডারে পারফর্ম করছেন, সেটা গাজী আশরাফ হোসেন লিপুর সিলেকশন প্যানেলের একটা রাইট ডিসিশন ছিল কিনা টু ব্রিং ব্যাক লিটন কুমার দাস ইন দ্য ওডিআই সাইড। সো দিস টপিকস আর রিয়েলি আমার কাছে মনে হয় যে
আলোচনার একটা বিষয়বস্তু থাকা উচিত, টক অফ দ্য টাউন থাকা উচিত, রাদার দ্যান দ্য আদার স্টাফস উইচ ইজ ভেরি মাচ রিলেটেড টু পলিটিক্স, উইচ ইজ নট রিলেটেড টু দ্য সোল অফ দ্য গেম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।